প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, যাতে বাংলাদেশের মাটিতে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার করা যায়? বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানা বড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। তারা বুঝতেই পারছেন না এবারে কি হচ্ছে। শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনুস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতো হবে, ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের এবার বাংলাদেশের সফর নিয়ে আমি শুরু থেকেই বেশ খানিকটা সন্দেহ করে আসছিলাম, এবং এর মধ্যে আপনাদের সামনে আমি নিজে এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করেছি, এবং সেই সন্দেহ এবং প্রশ্ন এখন এই মুহূর্তে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিরাজ করছে, তারা খানিকটা প্রকাশও করছে। জাতিসংঘের মহাসচিব যে বলেছেন যে আপনি যদি সংস্কার করতে চান আপনি করেন, জাতিসংঘ বা আমরা আপনার পাশে আছি। জাতিসংঘের পাশে থাকা মানে জাতিসংঘের যতগুলো দেশ আছে তার ম্যাক্সিমামই পাশে থাকা, তার মানে বিশ্ব এখন সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রাজনীতিতে অনেকেই বিক্রি হয়, রাজনীতির বাইরেও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বিক্রি হতে পারে, এটা আমজনতা হয়তো জানি না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতকে জাতিসংঘের মহাসচিবের কঠিন চাপ। জাতিসংঘের মহাসচিবের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমার মনে হয় শেখ হাসিনা যখন অনুভব করবেন যে তার ফেরা দরকার, তিনি ফিরে আসবেন। ইউনাইটেড নেশনসের এই ব্যাপারে হস্তক্ষেপ কতটা সার্থক হবে আমার তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, যাতে বাংলাদেশের মাটিতে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার করা যায়? জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। জাতিসংঘ কি হাঁটবে সেই পথে? আবার প্রশ্ন উঠছে, এই জাতিসংঘ গত 15 বছরে শেখ হাসিনার প্রশংসায় ছিল পঞ্চলোক, তারাও কি হাসিনার অবৈধ শাসনের অংশীদার নয়? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা ও ভারতকে আন্তর্জাতিক চাপে রাখার প্রশ্নে নানা ধরনের সংকট দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও আইনশাস্ত্রের শিক্ষক অধ্যাপক মাসুম বিল্লাহ। প্রফেসর ইউনূসের আগের যে সকল বক্তব্য ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, আজকে তিনি যেভাবে সমুদ্র সম্পদ ব্যবহারের কথা বলে একটা কথা বলতে চেয়েছেন যে 7 সিস্টার্স সেখানে লাভবান হতে পারে, আবার কিছুদিন পরে তার চীনে সফরে আছে। সো জিওপলিটিক্যালি এখনো আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ স্টিল সুইমিং ইন দ্য গ্রে এরিয়া অফ ইন্টারন্যাশনাল রিলেশন। So it will be too early to comment on this. আমার মনে হয় যে এটার ব্যাপারে আরো একটু আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে এটা কোন দিকে যায়। আমার মনে হয় যে চাপ দেবার কিছু নেই। আমার মনে হয় শেখ হাসিনা যখন অনুভব করবেন যে তার ফেরা দরকার, তিনি ফিরে আসবেন। এটা কিন্তু শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশ সরকার বা ইউনূস সরকার যে স্বস্তিতে থাকবেন তেমনটি ভাবার কোনো কারণ নেই। সুতরাং উপরে উপরে ডক্টর ইউনূস সরকার যতই বলুন যে আমরা তাকে ফেরত চাই, উইল প্রসিকিউট হার, ইট ইজ নট দ্যাট মাচ ইজি। রাইট, এখানে অনেক নুয়ান্সেস গুলো আছে, একটা ন্যারেটিভ আমরা শুনতে পাচ্ছি শুধুমাত্র। সুতরাং এটা জাতিসংঘ দিয়ে চাপ দেবার বিষয় নয়। আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে। গ্যাপটা হচ্ছে কি যে দেখুন, তিনি তো ওখানে পালিয়ে নাই, পালিয়ে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা অত্যন্ত রং একটা ইমপ্রেশন। সুতরাং যখন এটা সময় হবে, যখন তিনি অনুভব করবেন যে তার আসা দরকার, এবং এবং এটা যখন রাজনৈতিক বাস্তবতাটাই বলে দেবে যে হোয়াট টু ডু, সুতরাং এখানে আমার কাছে মনে হয় না যে এটা ফেরত আসা বা বিচার প্রক্রিয়া শুরু করা বা তদন্তে আরো অনেক নিরপেক্ষতা বজায় রাখা বা জাতিসংঘ যেভাবে এই তদন্ত রিপোর্টটি করে যে বিতর্কের জন্ম দিয়েছেন ভলকার ট্রুপ, সেটাকে আরো বেশি অ্যাকসেপ্টেবল করা
এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু একসাথে করছে। সুতরাং এটাকে আমার কাছে এখনো একটা পলিটিক্যাল হিউম্যান ক্রাই বলে মনে হয়। মাসুম বিল্লাহর সাথে অনেকাংশে একমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মোস্তফা সরোয়ার। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সেই ট্রিটিতে যে জিনিসগুলো আছে ভারত সেটাকে ফলো করার চেষ্টা করবে, অ্যাটলিস্ট তারা মুখে তাই বলছে। হ্যাঁ, এখন আমরা তো বেনিফিট অফ ডাউট দিতে হবে। সেটা সেক্ষেত্রে আন্তোনিও গুতেরাস যে এ ব্যাপারে হস্তক্ষেপ কতটা সার্থক হবে আমার তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এটা সোভরেন, দুটো সোভরেন কান্ট্রি, বাংলাদেশ এবং ভারত, এটা তাদের ভেতরের একটা ব্যাপার। এখানে ইউনাইটেড নেশনসের ভূমিকাটা কিন্তু অতটা মুখ্য নয়। হাসিনার বিচার ও ভারতের ওপর চাপ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এখনই কোনো আলো দেখাতে না পারলেও অনেকে বলছেন ইতিহাসে কিন্তু এমন বিচারের নজির আছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে কিন্তু অনেককে ভিন্ন ভিন্ন দেশ থেকে এনে সাজা দেওয়া হয়েছিল। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, এর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%, তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এরিয়া আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না। নাম্বার ওয়ান, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলারে আব্বা ডাকে। পাত্তা দেন, আপনি বোঝেন না, এই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোন রকম রেসপন্স করবে। নাম্বার টু, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। যতটুকু আমরা বুঝি গুতেরেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। রাজনীতিতে অনেকেই বিক্রি হবে, রাজনীতির বাইরেও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বিক্রি হতে পারে। এটা আমজনতা হয়তো জানি না। একটা ঘটনার কথা বলি। তৎকালের জাসদ নেতা ছিলেন শাহজাহান সিরাজ। তো শাহজাহান সিরাজ একবার মফস্বলে গিয়েছেন তার পার্টির প্রোগ্রামে। তো ওইখানে পার্টির মিটিংয়ে শাহজাহান সিরাজ তার কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করছিলেন যে তোমরা ওইটা করো নাই কেন, ওইটা হয় নাই কেন, ওইটা কিভাবে করবা, হ্যাঁ ওইটা কেন ভুল হইলো, ইত্যাদি ইত্যাদি। তখন তাদের একজন আঞ্চলিক নেতা তিনি উঠে দাঁড়ান, প্রতিবাদ করেন। তিনি বললেন যে আপনারা এসে শুধু জবাবদিহি করেন, এটা করলো না কেন, ওইটা করলো না কেন, আপনারা কি করেন কেন্দ্রে বসে। এখন এইটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শাহজাহান সিরাজ বলে ফেলেন যে আমরা অনেক কিছুই করি কিন্তু সেটা তোমাদের জানার দরকার নেই, কারণ এটা জানলে পার্টির ক্ষতি হতে পারে। তখন তারা একটা গ্রুপ তাকে এমন ভাবে পাকড়াও করলো, না আপনাকে বলতেই হবে, না বললে আজকে আপনি যাইতে পারবেন না এখান থেকে আজকে। এবং বিপাকে পড়ে গেলেন শাহজাহান সিরাজ। এবং তিনি তখন বললেন দেখো আমরা অনেক কিছুই করি। তখন তিনি বললেন যে দেখো যে এই যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার, তাকে আমরা লালদিঘির ময়দানে বায়তুল মোকাররমে আটখোরা বলে পর্যন্ত গালি দিচ্ছি, কিন্তু আমরা তো তাদের কাছে টাকাও ঠিকই খেয়েছি। তখন সবাই বললো যে টাকা কিভাবে খেলেন? তখন তিনি বললেন দেখো আমি একদিন গিয়েছি তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিনের এখানে বিএনপির। তো যাওয়ার পরে উনি টাইনে আমাকে নিয়ে যান ভিতরে, নিয়ে এতগুলো টাকা দিয়ে দিচ্ছেন।
তখন উনি হঠাৎ করে বললেন যে এত টাকা কেন না, কি ব্যাপার? বললেন না না, আপনাদের নির্বাচনের খরচ আছে, নেন এগুলো। তখন তিনি বললেন হ্যাঁ, ওইখানে দেখলাম যে সামনের রুমে বর্ষা সুরঞ্জিত সেনগুপ্ত বলতেছেন যে আমি আবার জুড়ে কথা বলি না, কারণ সুরঞ্জিত শুনে ফেলতে পারে, আবার সুরঞ্জিত হয়তো পয়সার জন্য আসছে, কিন্তু আমরা সবাই তো তার বিরুদ্ধে কথা বলতেছি, সরকারের বিরুদ্ধে। তো বলতেছে যে এরকম অনেক কিছু হয় যেটা তোমাদের জানার দরকার নাই, হয়তো তোমাদের মনোবল নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে ভিতরের অনেক খবর আছে যেটা আম জনতা, পাবলিক কর্মীরা জানে না। এখন এই যে সেনাবাহিনী নিয়ে এখন বিভিন্ন কথা উঠেছে, বিশেষ করে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কু কয়েকদিন আগে তিনি বলছেন যে সেনাবাহিনীকে বল প্রয়োগ না করতে তারা বলেছিলেন, নইলে জাতিসংঘের শান্তি মিশনে নিয়োগ বন্ধ হয়ে যাবে তাদের। এবং এইটা বলার পরে, এই হুমকি দেওয়ার পর লোভনীয় চাকরির স্বার্থে সেনাবাহিনী ঘুরে যায়, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন সেনাবাহিনী বিক্রি হয়ে যায় জাতিসংঘের কাছে। এখন সেনাবাহিনী তার এই বক্তব্যের জবাব দিয়েছে, তারা বলছে যে টুর্কো সেনাবাহিনীকে এরকম কথা বলেননি, তিনি সরকারকে বললে বলতেও পারেন, সেটা তারা জানে না। এখন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান গতকাল শনিবার, এবং সেনাপ্রধানের এই সাক্ষাৎ যেটা বলা হয়েছে যে এটা সৌজন্য সাক্ষাৎ। এখন কেউ কেউ মনে করছেন যে এটাকে আসলেই সৌজন্য সাক্ষাৎ, নাকি শান্তি মিশনে আমাদের নিয়োগ অব্যাহত রাখার প্রচেষ্টা। এখন ইতিমধ্যেই পুলিশ, র্যাবের অনেক সদস্যের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের নিয়োগ যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ অনেকটা বেকায়দায় পড়ে গেছে। এবং সেনাবাহিনী, পুলিশ, যারাই বলেন না কেন, যারা শান্তি মিশনে যান, সবার একটা লক্ষ্য থাকে, ওখানে গেলে অনেক প্রচুর টাকা পয়সা পাওয়া যায়, অর্থাৎ জীবনটা গুছানো যায় সৎভাবে। সুতরাং এইটা যাতে হাত ছাড়া না হয়, সেই জন্য সেনাবাহিনী হয়তো সবসময় অ্যালার্ট থাকে। এখন শোনা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ মিশনে বাংলাদেশের দায়িত্ব পালনকে সাধুবাদ জানিয়েছেন, প্রশংসা করেছেন। এখন সরকার বিরোধী কিছু কিছু লোক মনে করছেন এবং তারা এখনো বিশ্বাস করেন যে সেনাবাহিনী জাতিসংঘের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, লোভনীয় চাকরির লোভে তারা জুলাই আন্দোলনে নির্লিপ্ত ছিল, যার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়। আবার কেউ কেউ বলছেন যে প্রধানের করণীয় কিছুই ছিল না সেই মুহূর্তে, তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছিলেন। এখন 5 আগস্টের কারণে সেনাপ্রধান কারো কারো কাছে হিরো হয়ে গেছেন, কারো কারো কাছে আবার জিরো। তো সেটা যাই হোক, রাজনীতির অনেক পেঁচাল থাকে, অনেক কিছুই থাকে যেটা হয়তো আমরা জানি না। তবে আসল কথা হচ্ছে যে সেনাবাহিনী এই দেশের মানুষেরই একটি অংশ, তারা যাতে দেশের গণতন্ত্র চর্চা, দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠ থাকে, যাতে সকল ষড়যন্ত্র এড়িয়ে চলে, এটাই হচ্ছে আশাবাদ। 2014 সালে আওয়ামী লীগ ও বিএনপি জামায়াতের কি সমঝোতা হয়েছিল জানালেন সাবেক সেনাপ্রধান। 2014 সালে বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে বলে মন্তব্য করেন তিনি। ফেসবুকে এক পোস্টে ইকবাল করিম ভূঁইয়া বলেন, 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলার প্রয়োজন, কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব কি হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অন্যায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল, তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে। 2006 সালে তাদের 5 বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে। তবে নির্বাচনে প্রভাব বিস্তারের বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লগি বৈঠক আন্দোলনের নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে যিনি সুপরিচিত ছিলেন, সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ছিলেন। আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো ও জাতীয় পার্টি এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন। তিনি তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের চাপে 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং 22 জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন। এরপর প্রায় 2 বছর বিলম্বিত হয়ে 2008 সালের
29 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধানে নির্ধারিত 3 মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনার শেষে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বর্ণনা করলেও বিএনপি এটিকে কারসাজিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে। দেশবাসী দেখলেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল। আর পরবর্তীতে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয়। সাবেক সেনাপ্রধান বলেন, এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে 2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে, যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়।